কমলা আর তার বাবার দিনগুলো বেশ ভালোভাবেই কাটছিল। কমলার মা ছিল না। মা মরা মেয়েকে কমলার বাবা সব সময় আগলে রাখত। মা কমলা, আমি কাজে যাচ্ছি, তুই সাবধানে থাকিস মা। কাজে যাচ্ছি বললেই হলো? আমি যে ভাত বেড়ে তোমার জন্য অপেক্ষা করছি, সেই দিকে তো তোমার কোনো খেয়ালই নেই বাবা। আমি কত কষ্ট করে রান্না করলাম বলো তো। রাগ করিস না মা, বেলা হয়ে গেলে আমাকে কেউ কাজে নেবে না, এতটা পথ যেতে হবে। তাহলে বোঝো কতটা পথ যাবে। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করবে, শক্তির তো দরকার আছে নাকি? শোনো বাবা, পেটে খেলে পিঠে সয়। এসো, আগে দুটো ভাত খেয়ে নাও। তোকে নিয়ে আর পারি না, পাকা বুড়ি একটা। তা হ্যাঁ রে মা, আজ কি রান্না করেছিস? কি আর রাঁধবো বাবা, কুমড়ো পটলের সক্কা আর ভাত। খেয়ে নাও তো, ঠান্ডা হলে এই খাবার আবার মুখে রসবে না। দে মা, নাকে মুখে দুটো দিয়েই বের হই তবে। বাবা মেয়ে একসাথে খাবার খাচ্ছিল, তখন লাঠিতে ভর করে এলো এক বুড়ি। কমল, ও কমল, কানের কি মাথা খেয়েছিস নাকি রে? এত সকালে আবার কে আমার খোঁজ করছে? আরে পিসিমা, তুমি হঠাৎ কোথা থেকে এলে এতদিন পর? কোনো খবর যে নেই তোমার। ওরে মুখ পুরো, আমি আমার বাপের ভিটেতে আসবো, এতে তোর অনুমতি লাগবে। শোন কমল, আমি এখন থেকে যতদিন বাঁচবো আমি আমার বাপের ভিটেতেই থাকবো। ঠিক আছে, তাই থেকো। আমি এখন চলি পিসিমা, রাতে ফিরে তোমার সাথে কথা বলবো। মা কমলা, পিসি ঠাকুমার খেয়াল রাখিস মা। ঠিক আছে বাবা। কমলার বাবা চলে গেল। বুড়ি পিসিমা কমলার মুখের দিকে তাকিয়ে রইল। তোর নাম বুঝি কমলা? তোর মুখের আদল একদম আমার বৌদিদির মতো। বড্ড ভালো মানুষ ছিল আমার বৌদিদি। তোমার সব কথা পরে শুনবো ঠাকুমা, তুমি ভেতরে এসো, ভেতরে এসে বসো, একটু জিরিয়ে দুটো ভাত খেয়ে নাও। শোন কমলা, আমি নিজের রান্না নিজেই করে নেব। আমি তো শাকাশী, আমি শুধু শাক সেদ্ধ আর ভাত খাই। আর আমি কোথায় থাকবো সেটা বরং দেখিয়ে দে। তুমি ওই ঘরটায় থেকো ঠাকুমা, তুমি বসো, আমি বরং আশপাশ থেকে কটা শাক তুলে আনছি তোমার জন্যে। আরে বাহ, তুই তো বেশ কাজের মেয়ে দেখছি। ঠিক আছে, যা তাহলে। এত পথ পায়ে হেঁটে এসে পা দুটো টন টন করছে। তবে হ্যাঁ, শাক এনে দিবি বলে যেন আবার দুটো কথা শোনাস না। কথা কেন শোনাবো? তুমি তো আমার ঠাকুমা, আমার গুরুজন। গুরুজনের জন্য কিছু করলে তো পুণ্যি হয়। আমি এখন আসি গো ঠাকুমা। আজকের মতো এতেই হয়ে যাবে। ঠাকুমা এমন কচি শাক দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। যাই, বাড়ি ফিরে যাই। এই নাও ঠাকুমা, তোমার জন্য টাটকা তাজা শাক তুলে নিয়ে এলাম। বাহ, খুব ভালো শাক রে কমলা। আহা, শাকগুলো দেখতে খুব ভালো লাগছে। তবে দেখিস, একদিন শাক কুড়িয়ে এনে দিয়ে হাঁপিয়ে যাস না যেন আবার। হাঁপাবো কেন গো ঠাকুমা? তুমি তো আমাদের নিজের লোক। একদিন তো আমি একাই বাড়িতে থাকতাম, তুমি এসেছো বলে দুটো কথা বলার মানুষ হলো। তা তুমি এতদিন আসুনি কেন গো ঠাকুমা? তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাপে বিয়ে দিল মস্ত ঘরে। তারপর বছরে একবার নাইও আসতাম। কালে ভদ্রে সব বন্ধ হলো, চুলেও পাক ধরলো। একদিন বিধাতার ডাকে সাড়া দিয়ে মানুষটাও গত হয়ে গেল, আর আমি সংসারের অচল পয়সা হয়ে পড়ে রইলাম। তারপর তারপর কি হলো ঠাকুমা? তারপর আর কি,
একদিন চিন্তা এলো ধর্মে মন দেয়া দরকার। চলে গেলাম তীর্থে। সেখানে কিছুদিন কাটিয়ে মনে হলো বাপের ভিটে চলে আসি। জন্মেছি যেখানে, মরবো সেখানেই। দুঃখ পেও না ঠাকুমা, এসব বলতে নেই। আমরা তো আছি তোমার সাথে। আমরা আমাদের সাধ্য মতো তোমার খেয়াল রাখবো। কিছুক্ষণ পর ঘরে এলো কমলার বাবা। বৃষ্টিতে ভিজে একসা হয়ে গেছে। মা কমলা, গামছাটা দে মা, মাথাটা তাড়াতাড়ি মুছে শুকনো করি, নয়তো জ্বরে পড়বো রে। বৃষ্টিটাও এমন ঝাঁপিয়ে এলো। ইস, কতটা ভিজে গেছো বাবা। এই নাও গামছা। আজ এত তাড়াতাড়ি ফিরলিছে? বৃষ্টির জন্য কাজ বন্ধ রে। কাল যদি বৃষ্টি কমে তবে কাল আবার কাজে যেতে হবে। পিসিমাকে খেতে দিয়েছিস মা? সে তো রান্না করে খাবে বাবা। তুমি যাও না, দেখা করে এসো। না রে মা, এখন আর যাব না। এবার একটু বিশ্রাম নেই। শরীরটা বৃষ্টিতে ভিজে আর ভালো লাগছে না। ও বাবা, কটা চাল ভেজে দিব তোমাকে। বৃষ্টির দিনে চাল চিবোতে খুব ভালো লাগবে। না রে মা, যা বৃষ্টি শুরু হয়েছে, জানি না কবে কাজে যেতে পারবো। তার চেয়ে যে কটা চাল আছে, যে কদিন ভাত ফুটিয়ে চলে আর কি। তুই এত ব্যস্ত হোস না মা। পরদিন কমলা গেল বুড়ি ঠাকুমার জন্য শাক তুলতে। সে বেশ কিছু শাক তুলল, কিন্তু তখন সেখানে এলো নরেন। নরেন হলো গ্রামের সবচেয়ে কিপটে লোক। কিরে ছুরি, তোর সাহস তো কম নয়। তুই আমার ক্ষেতের আইল থেকে শাক তুলে খাচ্ছিস, দেখাচ্ছি তোকে। কটা শাকই তো নিয়েছি খুড়ো, অমন করে বলছো কেন? তুমি চাও তো তোমাকেও কটা শাক তুলে দিই? আমি কি তোদের মতো নাকি রে, যে আমাকেও গরু ছাগলের মতো শাক পাতা খেতে হবে? যা যা, তোদের এই পচা পুকুরে সব কটা শাক ফেলে দে। দে বলছি, আমি আমার ক্ষেতের আইলের শাক তোদের দেব না, দেব না। আর তোমার খেতে ধারে কাছেও আসবো না খুড়ো। এগুলো আমি আজকের মতো নিয়ে যাই। সোজা কথা কি তোর কানে যায় না? এখন দেখ কেমন মজা লাগে। হে কি করবে খুড়ো? যা করেছি বেশ করেছি, যা পালা এখান থেকে। কমলা মন খারাপ করে ঘরে ফিরে আসে। কমলাকে খালি হাতে আসতে দেখে ঠাকুমা চিৎকার করতে শুরু করে। হ্যাঁ রে কমলা, খুব তো বলেছিলি আমার খেয়াল রাখবি, তা বেলা যে গড়িয়ে গেল। শাক কোথায়? আজ কমলটাও আমার হাতে দুটো শাক ভাত খেতে চাইলো। বলি তোর মনটা থাকে কোথায়? হ্যাঁ, কি রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? ঠাকুমার জন্য শাক নিয়ে ফিরছিলাম বাবা, কিন্তু নরেন খুড়ো আমার সব শাক আমাদের পচা পুকুরে ফেলে দিয়েছে। আসলে ওদের খেতে রাইলের শাক তো, তাই ও দেবে না। পাগলি মেয়ে আবার। জানিস তো নরেন দাদা কেমন কিপটে। ওর খেতে কেন গিয়েছিলি? আমাদের গ্রামে কি শাকের অভাব পড়েছে নাকি? বোকা মেয়ে যেন কোথাকার। অভাব তো ছিল না বাবা, কিন্তু বর্ষার পানিতে তো সব তলিয়ে গেছে। আমি কি করব বাবা? ওদের জমিটাই উঁচু ছিল তাই। আচ্ছা, কোনো ব্যাপার না, তুই যা মা। আজ না হয় পিসিমা ফেনা ভাতি খাবে, আমি না হয় বাজার থেকে শাক কিনে এনে দেব। তাই হোক। শাক কিনতে হয় না বলে শাক ভাত খেয়ে থাকি, আর আমার জন্যে তোকে আবার খরচা করতে হবে কমল। আমি তোদের খরচ বাড়াতে আসিনি রে বাবা। ও পিসিমা, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি যাও, বিশ্রাম করো। কয়েকদিন কেটে গেলেও বৃষ্টি বন্ধ হলো না।
ওদিকে চারদিকে চাষের জমিও তলিয়ে গেল, ঘরে রান্না করার মতো চালটুকুও নেই। বাবা, বাবা, তুমি এত কি ভাবছো বাবা? কাজ নেই, ঘরে চাল বারণ তো, এসবই তো ভাবছো। শোনো বাবা, তুমি এসব নিয়ে ভেবো না। আজ না হয় কাল বৃষ্টি ঠিকই থেমে যাবে, হয়তো দুদিন পানি খেয়েই কাটাতে হবে এই যা। 2 দিনের ব্যাপার নয় রে মা, চারদিকের ফসলের জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। সহজে তো আর কেউ কাজে নেবে না, কি করে চলবে বলতো? তারপর পিসিমা বুড়ো মানুষ। বিধাতা এত নিষ্ঠুর নয় বাবা, একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে আসবে, দেখো। আমি চলি বাবা। এখন আবার কোথায় যাবি মা? ঘরে খাবার পানিটুকু নেই, আমি গিয়ে পানি নিয়ে আসি, নয়তো বৃষ্টি নামলে আর যেতে পারবো না বাবা। সাবধানে যাস মা, বৃষ্টির দিনে তো সাপ খোপের অভাব নেই। কমলা পানি নিয়ে ফিরছিল, হঠাৎ সে দেখতে পেল তাদের পচা পুকুরে শাকের চাষ হয়েছে। সেই দিন নরেন খুড়োর ফেলে দেওয়া শাকগুলোই এমনি করে জন্মেছে। সত্যি বিধাতা আছে, নইলে বিপদের দিনে এমন শাক জন্মাতো। আমি বরং শাক কেটে বাবাকে দিয়ে বাজারে পাঠাই, এমন সুস্বাদু শাকে নিশ্চয়ই ভালো দাম পাওয়া যাবে। কমলা বেশ কিছু শাক কেটে বাড়ি ফিরে আসে। এলিমা, এত দেরি হলো? আমাদের পচা পুকুরে শাকের চাষ হয়েছে বাবা, এগুলো নিয়ে তুমি বাজারে যাও। এগুলো বিক্রি করলে বেশ কিছু টাকাও পাওয়া যাবে, আর আমাদের আর উপোস করতেও হবে না। তুই ঠিকই বলেছিস মা, আমি এক্ষুনি এগুলো নিয়ে যাচ্ছি। শাক বিক্রি করে কমলার বাবা চাল আর আনাজ কিনে নিয়ে আসে। বাবা, বিক্রি কেমন হলো? এমন টাটকা শাক খুব ভালো দাম পেয়েছি রে মা। দেখ না, চাল আর আনাজ নিয়ে এসেছি। আশা করি শাক বিক্রির টাকায় আমাদের আর বর্ষায় কষ্ট করতে হবে না রে। বাবা, তুমি তো অন্যের জমিতে দিনরাত কাজ করেও ফসল ফলাও, এখন থেকে আমাদের পচা পুকুরে শাক চাষ করলেই তো হয়। তুই ঠিক বলেছিস মা, এখন থেকে তবে তাই করব। এই পচা পুকুরে শাক চাষ করে আমরা সফল হব। কাল আবার শাক বিক্রি করতে যেও বাবা, তারপর আমরা না হয় আরো শাকের বীজ ফেলবো। কিন্তু পচা পুকুরে শাক এলো কেমন করে? নরেন খুড়ো সব শাক পচা পুকুরে ফেলেছিল, আর সেই থেকেই এসব হয়েছে। মানুষটা আমাদের একদিক থেকে উপকারই করেছে বলো বাবা, নয়তো আমরা জানতেই তো পারতাম না। সবই বিধাতার দয়া। এই যে দেখতে দেখতে তো আষাঢ় মাস চলে এলো, তার কি কোনো খেয়াল আছে তোমার? সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করতে, কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই করছো না। শোনো গিন্নি, সব সময় কানের গোড়ায় ভন 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 করবে না তো। আমার এই ভন ভন শুনলে আমার কান জ্বালা করে, বুঝলে? ও, আমি তো মাসি তাই না? তাই তোমার কানের গোড়ায় ভন ভন করি না? আমার ভনভনা নিতে তো তোমার কান জ্বালা করে। তা চোখ ঠিক আছে তোমার? চোখ দিয়ে কি দেখতে পাচ্ছ না ঘরের কি অবস্থা? কেন, ঘরের কি হয়েছে শুনি? না, কিছুই হয়নি, শুধু দেয়ালের মধ্যে এমন এক ফাটল ধরেছে, দেয়ালের এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, আর চালের দিকে তাকালে সুন্দরভাবে আকাশটা দেখা যায়। তাছাড়া বাকি সব ঠিক আছে। হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাই। তার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না, দিন তো ঠিকই পার হচ্ছে। না 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 না, সমস্যা হবে কেন? বৃষ্টির সময় বাইরে ভিজতে যেতে হবে না, ঘরে বসে থেকেই ভিজতে পারবো, ঘরে বসে সাঁতারও কাটতে পারবো। কি কপাল আমার, ভাগ্য করে পেয়েছি এমন বর। শোনো গিন্নি, এমন এমন ঝাঁঝালো কথা কিন্তু সব সময় ভালো লাগে না। সরবাদলের আগে যদি ঘরটা ঠিক করতে,
তাহলে তো আর এমন ঝামেলার কথাগুলো শুনতে হতো না তোমায়। কোথা থেকে ঠিক করব বলো? মাঠে কাজ করে যে 2 পয়সা কামাই করি তা দিয়ে সব সংসার চালাতে গিয়ে শেষ হয়ে যায়। তাহলে ঘরটা ঠিক করব কি করে বলবে তুমি? কি এমন খরচ করো শুনি? প্রতিদিনই তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, দুবেলা পেট ভরে খেতেও তো পারি না। মা, ও মা, বাইরে তো আকাশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে ঝড় চলে আসবে। ঝড় বাদল শুরু হলে আমরা এই ভাঙা ঘরে কিভাবে থাকবো? কি আর করবো রে বাবা, কোনো উপায় তো নেই। ঝড় হোক বৃষ্টি হোক এখানেই তো থাকতে হবে। কিন্তু মা, ঘর যদি আমাদের ওপর ভেঙে পড়ে তাহলে তো আমরা মারা যাব। নাও, এবার মার সাথে ছেলেও শুরু করলো। আমি যে কোথায় যাই। দেখতে দেখতে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, মেঘ জোরে জোরে গর্জন করতে লাগলো, জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। ও মা, আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে। গিন্নি, তাড়াতাড়ি ইমনকে নিয়ে ঘরের মধ্যে আসো। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ জোরে জোরে ডাক শুরু করছে। তাড়াতাড়ি ঘরে আসো। ওগো, এ তো অনেক জোরে জোরে ঝড় শুরু হয়ে গেল। এত ঝড় হলে তো আমাদের ঘরটাই ভেঙে পড়বে। আমরা যাবো কোথায়? করবোটা কি? মা, ও মা, আমাদের ঘরে তো সারা জায়গায় পানি পড়ছে। মা, আমার গা তো ভিজে যাচ্ছে। এদিকে এসে বস বাবা, এখানে একটু কম পানি পড়ছে। আমি তোর অভাগা বাপ, তোদেরকে ঠিক মতো খেতেও দিতে পারি না, পড়াতেও পারি না, একটু ভালো জায়গায় থাকতেও দিতে পারি না। পোড়া কপাল আমার। বাবা, তুমি কেঁদো না, দেখো সৃষ্টিকর্তা একদিন সবকিছু ঠিক করে দেবেন। ওগো দেখো না, বাইরে সব গাছপালা ভেঙে পড়েছে। আমাদের ঘরের চাল যদি উড়ে যায় তাহলে আমরা কি করব? যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আমাদের ঘরের দেয়ালটাও ভেঙে পড়বে। আমার খুব ভয় করছে। গিন্নি, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, উনি সবকিছু ঠিক করে দেবেন। আস্তে আস্তে ঝড় কমে গেল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া কমে গেল। এখন কিছুটা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে লাগলো। গিন্নি, দেখো ঝড় থেমে গেছে, বৃষ্টিও কমে গেছে। এবারের মতো সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন, না হলে আমাদের যে কি হতো। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কি করে তোকে খেতে দেই বাবা? ঘরে যে কিচ্ছুটি নেই। কেন গিন্নি, চাল ডাল কিছুই নেই? অল্প কিছু চাল আর 2 মুঠো ডাল আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। তাহলে খিচুড়ি বসাও, ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভারী মজা লাগে। হ্যাঁ মা, আমারও খিচুড়ি খেতে ভারী মজা লাগে। কি মজা, কি মজা, আজ আমরা খিচুড়ি খাবো, কি মজা। ঠিক আছে খোকা, তুই তোর বাবার কাছে বস, আমি রান্নাঘরে গেলাম। রান্না শেষ করে তোদের খেতে থাকবো। তারা সবাই একসাথে খেতে বসলো। এমন সময় বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে সাহায্য করো, দয়া করো, আমাকে বাঁচাও। মা, বাইরে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, চলো তো গিয়ে দেখি। আস্তে খোকা। ও মা, জি, এটা তো একটা গেছো ইঁদুর। খোকা ঘরে আয়, ওকে বাঁচিয়ে কোনো কাজ নেই। মা, এ তুমি কি বলছো? দেখো, ও পানির মধ্যে কেমন হাবুডুবু খাচ্ছে, ওকে না উঠালে ও মারা যাবে। আচ্ছা, একটা কাপড় দিয়ে ওটা উঠাস, ওটার গায়ে হাত দিস না, কি বাজে গন্ধ, তোর হাতও গন্ধ হয়ে যাবে। তোমরা চুপ করো তো, তোমাদের কারোর উঠাতে হবে না, আমি নিয়ে আসছি।
আমার খুব শীত লাগছে, দয়া করে আমাকে সাহায্য করো। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে। খিদেই যে আমি দুর্বল হয়ে পড়েছি। মা, ও মা, একটু খিচুড়ি দাও না। ইঁদুরটা খুব ক্ষুধার্ত, ওকে একটু খেতে দেই। ভাত কোথা থেকে দেব? নিজেরাই খেতে পারছি নে, আবার ইঁদুরকে দেব ভাত? নে, সাহায্য করা অনেক হয়েছে, এবার আপদটাকে বিদে করতো। আহ মা, দেখতে পারছো না বাইরে বৃষ্টি হচ্ছে? বাইরে গেলে তো আবার পানির মধ্যে পড়বে। আর আমার জন্য যে ভাত রেখেছো ওটা নিয়ে এসো, আমি খাবো না। এই নে খাবার। নিজে না খেয়ে ওকে গেলা, আর গেলানো শেষ হয়ে গেলে আপদটাকে বিদে করে দে। এমনিতেই নিজেরা খেতে পাইনি, তারপর আরেকটা কোথা থেকে এসে জুড়লো। আচ্ছা ইঁদুর, তুমি একটা ইঁদুর হয়ে কথা বলতে পারো কি করে? তোমার কথা শুনে আমি খুব চিন্তিত। সে অনেক কথা, একটু পরেই আমি আমার আসল রূপে ফিরতে পারবো, তখন তোমাকে সব কথা বলবো। এখন যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। কিছুক্ষণ বাদেই ইঁদুরটা একটা সুন্দর যুবকে পরিণত হলো। মা, ও মা, বাইরে এসো গো, দেখে যাও কি হয়েছে। ও মা! হিরে খোকা, কি হয়েছে? অমন গলা ফাটিয়ে থাকছিস কেন? মা, ওই দেখো, ইঁদুরটা মানুষ হয়ে গেছে। কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ইঁদুর আবার মানুষ হয় কি করে? ওমা, সত্যিই তো আজব ব্যাপার। এ কোনো নিশ্চয়ই ভূত পেতনি আমাদের মারার জন্যই ইঁদুর সেজে এসেছে। ভয় পাবেন না, আমি কোনো ভূত পেতনি নই। আমিও আপনাদের মতোই মানুষ। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। কিন্তু কে তুমি? আর তুমি মানুষ থেকে ইঁদুর হলে কি করে? আমি রূপনগরের জমিদারের ছেলে রাজু। এক ঋষির অভিশাপে আমি ইঁদুর হয়ে গিয়েছিলাম। আজ ইমনের জন্য আমি আবার মানুষ রূপে আসতে পেরেছি। আপনার সাথে এমন কি হয়েছিল যে আপনি মানুষ থেকে ইঁদুর হয়ে গেলেন? কয়েক বছর আগের কথা। আমার বাবা পুরো গ্রামের মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। সবাই খেতে আসছিল, তার মধ্যে একজন ঋষিও আসেন। তার পোশাক দেখে আমি তাকে বাড়িতে ঢুকতে বাধা দেই। কি হলো বাবা, আমাকে ঢুকতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। তোমার শরীর থেকে এমন পচা গন্ধ বের হচ্ছে, আর তোমার পোশাকও নোংরা। তুমি আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। কি এত বড় অপমান! আমার গায়ে গন্ধ, আমাকে দেখে ঘৃণা লাগছে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ এক্ষুনি ইঁদুর হয়ে যাবি। তোর গায়ে এমন গন্ধ হবে যে লোকে তোকে দেখলেই তাড়িয়ে দেবে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন। আমি তোকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। তবে তোকে যদি কেউ ভালোবাসে, তার ঘরে নিয়ে গিয়ে ভাত খেতে দেয়, তাহলে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। না হলে তোকে সারা জীবন এই ইঁদুর হয়েই থাকতে হবে। তাই ইমনের ভালোবাসার কারণে আজ আমি ঋষির অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। ইমন, রাজুকে নিয়ে ঘরে আয় বাবা। এসো বাবা, ঘরে এসো। তোমাকে যে কোথায় বসতে দেব বাবা? আমরা যে গরিব মানুষ, ভাঙা ঘরে পানি পড়ছে সব জায়গায়। চিন্তা করবেন না, ঝড় বৃষ্টি থামলে আমি আপনাদের জন্য নতুন ঘর তৈরি করে দেব এবং আপনাদের জীবনের সমস্ত অভাব দূর করে দেব। বৃষ্টি তো থেমে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আজই চলে যাবে? হ্যাঁ বন্ধু, তবে খুব তাড়াতাড়ি চলে আসব।
তোমাদের প্রয়োজনীয় সব জিনিস দিয়ে তোমাদের অভাব দূর করে দেব। ভালো থেকো তোমরা সবাই। কিছুদিন পর রাজু ইমনদের বাড়ি ফিরে এলো। ইমনদের ভাঙাচোরা ঘর ভেঙে সুন্দর একটা বাড়ি করে দিল। ধন্যবাদ বাবা, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। একটা ঝড় বাদলের দিন আমাদের পুরো জীবনটা পাল্টে দিল। রাজু তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ঝুমুপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির আপন বলতে এক নাতি ও কিছু হাঁস মুরগি ছিল। সারাদিন বুড়ি তার হাঁস মুরগির পেছনে পরিশ্রম করত ডিমের আশায়, কিন্তু বুড়ির কোনো হাঁস মুরগিতে ডিম পারত না। আচ্ছা ঠাকুমা, তোমায় আমি কতবার বলেছি সেই হাঁস মুরগি পোষা বন্ধ করে দাও। কেন রে মুখ পুরি, আমার হাঁস মুরগির প্রতি তোরা তো হিংসে কেন রে? হিংসে করবো না তো কি করবো? বছরের পর বছর তুমি যে হাঁস মুরগিগুলো পালো, কই একটা ডিমও তো দেয় না। আচ্ছা ঠাকুমা, মানুষ তো হাঁস মুরগি পালে ডিমের জন্যই, কিন্তু ডিম যখন দেয় না তখন তুমি কি করতে হাঁস মুরগি পালবে? তা মন্দ কথা বলিস নি দিদি ভাই, কিন্তু কি করব বল, আমার যে হাঁস মুরগিগুলো পালতে খুব ভালো লাগে। আমি যে খুব আশা করি যে আমার হাঁস মুরগিতে ডিম দেবে, আর আমি দেখবো, খাবো আর বিক্রি করব। হ্যাঁ, তুমি সেই আশাতেই বসে থাকো। কারো বাড়ি থেকে ডিম পাড়া মুরগি আনলেও আমাদের বাড়ি এসে সেই মুরগিও আর ডিম দেয় না। আসলেই রে দিদি ভাই, সবই আমার কপাল। আমার কপালে হয়তো বা ডিম টিম লেখা নেই, তাই এত বছর ধরে হাঁস মুরগি পেলেও কোনো ডিম পেলাম না। হয়েছে হয়েছে, থাকতো, এবার আর মন খারাপ করতে হবে না। হাঁস মুরগির খাবার তো প্রায় ফুরিয়ে এসেছে, এবার কি করবে শুনি? কি আর করব, মাঠের ধান তো উঠে গেছে, কাল থেকে মাঠে ধান কুড়োতে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ তাহলে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তো আবার উঠতে হবে নাকি? পরদিন সকালে বুড়ি মাঠে গেল ধান কুড়াতে। সে ধান কুড়োতে গিয়ে দেখলো একটা বুড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছে। আহারে, এই মাঝ রাস্তায় পড়লে কিভাবে গো তুমি? তুমি কি চোখে দেখো না নাকি? না গো, আমি সত্যিই অন্ধ, চোখে দেখি না। আমার চোখ বলতে তো নেই, বাচ্চাদের মতো একবার পড়ি আর একবার উঠি। আহারে বেচারি, চলো না, আমি না হয় তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। না না, তার আর দরকার নেই, তবে যদি পারো একটা উপকার করলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, বলো না তোমার কি উপকার করতে হবে? সামনে যে ব্যাগটা দেখছো, ওর ভেতরে দেখো দুটো মুরগির বাচ্চা আছে। এদের নিয়ে পথ চলতেছে আমার খুব কষ্ট হচ্ছে। যদি এই মুরগি দুটো তোমার কাছে রাখতে তবে খুব উপকার হতো। আমার বাড়িতে তো অনেক মুরগি আছে, তবে তোমার উপকারের জন্য রাখতেই পারি। সময় সুযোগ বুঝে তুমি এসে মুরগি দুটো নিয়ে যেও। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। তুমি আমায় খুব বাঁচালে গো। বাহ, মুরগি দুটো তো বেশ সুন্দর। শুনছো গো বুড়ি, আমার বাড়ি মাঠের ওপারে। সময় সুযোগ পেলে মুরগি দুটো নিয়ে যেও, কেমন? অন্ধ বুড়ি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বুড়ির কাছে আরো দুটি মুরগি দেখে রিমি তো খুব রেগে গেল। তুমি আবারও দুটি মুরগি কিনে এনেছো? তুমি একটা কাজ করো ঠাকুমা, গ্রামের সব মুরগি কিনে তোমার বাড়ি রেখে দাও। আরে না রে না সেমরি, এই মুরগিগুলো আমি কিনিনি তো। এই মুরগি একটা অন্ধ বুড়ি আমায় দিয়ে গেছে। তোমাকে দিলে আর তুমি অমনি নিয়ে চলে এলে? তুমি বলতে পারলে না
যে তোমার বাড়িতে অনেক মুরগি আছে? আরে আরে, অত বকাবকি করিস না তো। অন্ধ বুড়িটা মুরগি দুটো অন্য একদিন এসে নিয়ে যাবে। সে পথ চলতে পারছিল না, তাই আমার কাছে রেখে গেছে। ও আচ্ছা, তাই বলো। মুরগি দুটো তো এখনো অনেক ছোট, আমাকে দাও, একে অন্য জায়গায় রাখি। হ্যাঁ, রাখ রাখ, পরের জিনিস। আমার কাছে যেহেতু আমানত, তখন এদের ভালোভাবে দেখভাল তো করতেই হবে। এরপর থেকে বুড়ি মুরগি দুটোকে খুব আদর যত্ন করে পুষতে লাগলো। দেখতে দেখতে মুরগি দুটো বেশ বড় হয়ে গেল। ঠাকুমা, ঠাকুমা দেখেছো, মুরগি দুটো দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ রে দিদি ভাই, আমার মনে যে খুব কষ্ট। যদি আমাদের সব মুরগিগুলো ডিম দিত, তাহলে আমাদের সংসারটা কতই না ভালো চলতো। থাক না ঠাকুমা, এত ভেবো না তো। দেখবে একদিন হঠাৎ করে আমাদের হাঁস মুরগিগুলোতে একসাথে ডিম দিয়ে দিয়েছে। পরদিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে মুরগিগুলোকে খাবার দিতে গিয়ে দেখলো, আরে ওই দুটো সোনার মতো কি চকচক করছে। আগে বের করে দেখি তো জিনিসটা কি। এ তো সোনার ডিম। আরে আমার মুরগিতে সোনার ডিম পারছে। এটা কি সত্যি নাকি নাকি স্বপ্ন? রিমি, রিমি, দিদি ভাই, বেরিয়ে আয় দেখিনি। তোমার আবার কি হলো সকাল সকাল? এত ডাকছো কেন ঠাকুমা? রিমি, দেখ দেখ সোনার ডিম। অন্ধ বুড়ির দেয়া মুরগি দুটো সোনার ডিম দিয়েছে রে। এতদিনে বুঝি আমাদের ভাগ্যটা এবার খুললো রে। দেখি দেখি, ও মা, সত্যি তো সোনার ডিম। ঠাকুমা, এবার বুঝি আমরা শিমুদের মতো ধনী হতে পারবো। রোজ দুবেলা দুমুঠো মাছ ভাত খেতে পারবো। পারবি রে, পারবি দিদি ভাই। সৃষ্টিকর্তা চাইলে হয়তো বা আমি অনেক ভালো কিছু খাওয়াতে পারবো রে দিদি ভাই। আজ ডিম দুটো থাক, দেখি কাল আবার সোনার ডিম পারে নাকি। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো। পরদিন সকালে বুড়ি ও রিমি হাঁস মুরগির খামারে গিয়ে দেখলো আবারও দুটো সোনার ডিম সহ খামারের ভেতরে অনেক ডিম আছে। ও ঠাকুমা, ঠাকুমা, এতদিনে তোমার মনের আশা বুঝি এবার পূর্ণ হলো গো। তুমি তো ডিমের চাষ করে ফেললে গো। তুমি যে এবার অনেক টাকার মালিক হয়ে যাবে। হ্যাঁ রে দিদি ভাই, আমার মনে হচ্ছে অন্ধ বুড়িটার দেয়া মুরগিগুলো খুব লক্ষ্মী রে। এর আসার পর থেকেই আমাদের বাড়িতে একটু উন্নতি হয়েছে। তুই বাড়ি থাক দিদি ভাই, আমি এই ডিমগুলো নিয়ে বাজারে যাই আর সোনার ডিমগুলো শেখরার কাছে গিয়ে বিক্রি করে আসি। বুড়ি শেখরার কাছে সোনার ডিম বিক্রি করে অনেকগুলো টাকা পেল। আর এদিকে হাঁস মুরগির ডিম বিক্রি করেও অনেক টাকা পেল। বুড়ি বাড়ি ফিরে মনের আনন্দে টাকা গুনতে লাগলো। ঠাকুমা, এত টাকা, এত টাকা তো আমি জীবনেও চোখে দেখিনি গো। হ্যাঁ দিদি ভাই, এখন থেকে রোজ দেখবি। তবে এখন থেকে আরো ভালো ভালো খেতে দেব তোকে, গয়না করিয়ে দেব, ভালো ঘরে বিয়েও দেব। হ্যাঁ, কি যে বলো না তুমি। এর ভেতরে ডিম বিক্রি করে বুড়ি তো অনেক ধনী হয়ে গেল। একদিন একটা বুড়ো লোক বুড়ির বাড়ি এসে রিমিকে বলল, মারে, আমি খুব অসহায়। বাড়িতে ছোট্ট দুটো বাচ্চা আছে, তাদের মুরগি খুব পছন্দ। আমাকে কি তোমরা এই মুরগি দুটো দেবে? এই দুটো মুরগি আমার ঠাকুমাকে এক অন্ধ বুড়ি দিয়েছিল। মুরগি দুটো যেহেতু ঠাকুমার, তুমি বরং ঠাকুমার কাছ থেকে নিও। কোথায় তোমার ঠাকুমা? তিনি তো বাজারে ডিম বিক্রি করতে গেছে। ওই তো চলে এসেছে।
কি হয়েছে রে দিদি ভাই, তুই কার সাথে কথা বলছিস? ঠাকুমা, এনি না খুব অসহায়, তার মেয়েদের মুরগি খুব পছন্দ, তাই এই দুটো মুরগি চাইছে। তার যখন এই দুটো মুরগি পছন্দ হয়েছে তখন দিয়ে দে, আমাদের তো অনেক হয়েছে, আর দরকার নেই। এই মুরগির জন্যে যদি আরো কোনো অসহায় মানুষের জীবন বাঁচে তাহলে খুব ভালো লাগবে আমার। আসলে আমি তোমাদের পরীক্ষা করলাম তোমরা এই মুরগি দুটো পাবার যোগ্য কিনা। এই মুরগি দুটো আজ থেকে সারা জীবনের জন্য তোমাদের। কিন্তু তুমি কি জাদু জানো? আমি তো একটা ডাইনি বুড়ি, তবে আমি সবাইকে সাহায্য করি, কাউকে ক্ষতি করি না। তোমরা ভালো থেকো, আর এখন আমায় যেতে হবে। ঠাকুমা, অন্ধ বুড়িটা খুব ভালো, তাই না? তুমি তো এবার ডিমে চাষ করে আরো ধনী হয়ে যাবে। তাই নাকি দিদি ভাই? শুধু ধনী হলে চলবে? আমি ভেবেছি আজ থেকে গরিব অসহায় মানুষদের সাহায্য করব, সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা করব।